কাল থেকে আমরা এই মাঠেই বল খেলবো। মাঠটা কত বড়, আর মাঠ ভর্তি কি সুন্দর ঘাস। মাঠটা সুন্দর হলে কি হবে, সাহেবগুলো তো আর ভালো নয়, আমাদের দেখতে পেলেই তো তাড়া করে। আরে এত ভয় পাচ্ছিস কেন? এখন তো কোনো সাহেবকে দেখতেই পাওয়া যাচ্ছে না। নে নে, ছুটে গিয়ে ধর। ক্যাবলার দল, বলটা ধরতে পারলি না? কিন্তু এখন কি হবে? বলটা যে সাহেবদের কুঠিতে ঢুকে গেল। চল তাহলে ভেতরে গিয়ে খুঁজে নিয়ে আসি। সাহেবরা যদি ধরে ফেলে? আরে পা টিপে টিপে যাব, আর বিপদ বুঝলেই মারবো তো। বলবো কি সাহেব, আমাদের বিজ্ঞানী এমন একটা আকাশযান তৈরি করেছে যে আকাশযানে চড়ে হুশ করে অনেক দূর চলে যাওয়া যায়। কি সত্য? সত্যি সাহেব, একেবারে চন্দ্র সূর্যের মানে ওই মুন অ্যান্ড সানের মতো সত্যি। তুমি কি করিয়া জানিলে? আজ রাজসভার মধ্যে সকলের সামনে বিজ্ঞানী এই আবিষ্কারের কথা ঘোষণা করেছে, তাই তো তোমাদের খবর দিতে এলাম। সাহেব, এত বড় আবিষ্কারটা তোমরা হাতিয়ে নাও। হটাইয়া লইব মানে চুরি করিব? চুরি বলছো কেন সাহেব? ভাবো তোমরা জয় করেছো। রাইট, ওই ভেহিকলটাকে আমরা জয় করিয়া আনিব। তা কিভাবে করিব? আমি বলছি, তোমরা শুধু মন দিয়ে শুনে যাও। ভেরি গুড। অলরাইট, আজ রাত্রেই আমরা অ্যাকশন করিতে যাইব। কিন্তু আমারটা? তোমার ইনফরমেশন মতো কাজ করিয়া অ্যাকশন সাকসেসফুল হইলেই আমরা তোমাকে 200 সৈন্য মুদ্রা দিব। ধন্যবাদ সাহেব। তাহলে রাত 12টার পর বিজ্ঞানীর বাড়ির সামনে আমি অপেক্ষা করব। অলরাইট। বলিস কি রে, এত দূর? হ্যাঁ দাদু, এত দূর। ঠিক আছে, খবরটা যখন পেয়েই গেলাম তখন দেখ না কি করি আজ। এমন একটা খবর দিলাম, আমাদের রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবে তো দাদু? ঠিক আছে, তাই হবে, তবে আজ নয় কাল। আমি এখন যাই, বুঝলি, একটু সেনাপতির সাথে কথা বলে আসি। কে 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 তোমরা? কি চাই? কুইক! ওরা কপাল, এখানেও সেই গোপাল। আমি বাবা পালাই। কেউ নড়বে না, কেউ নড়বে না। নড়বার চেষ্টা করলেই এই তলোয়ার দিয়ে বুক একেবারে এফোড় ওফোড় করে দেবো। সব কটাকে কারাগারে নিয়ে যাও। কাল রাজসভায় আকাশযান চুরি করতে আসার অপরাধে এদের বিচার হবে। মহারাজ, কাল রাতে এই সাহেবরা লোকজন নিয়ে বিজ্ঞানীর আকাশযান চুরি করতে এসেছিল। ঘুমন্ত বিজ্ঞানীকে ওরা বেঁধেও রেখেছিল। বটে সাহেব, সাহেব তোমরা এত খারাপ? একদিকে আমাকে অনুষ্ঠানে যাবার জন্য নিমন্ত্রণ করে যাচ্ছ, অন্যদিকে রাতের অন্ধকারে গোপনে আমার বিজ্ঞানীকে বেঁধে তার আবিষ্কার চুরি করতে এসছো। এর শাস্তি কি জানো? কম করে 2 বছর সশ্রম কারাদণ্ড। আমাদের পানিশমেন্ট দিলে আপনার মন্ত্রীকেও পানিশমেন্ট দিতে হইবে। কেন কেন কেন? মন্ত্রীকে শাস্তি দেবো কেন? বিকজ আমরা যাহা করিয়াছি সবকিছু উহারই প্ল্যান ছিল। মন্ত্রী, সাহেবরা কি বলছে? তুমি নাকি ওদের চুরি করতে তাকিয়েছ? কি হলো, চুপ করে আছো কেন? না মহারাজ, আমি ওদের চুরি করতে বলিনি। বলনি? বলনি? তাহলে ওরা এই আকাশযানের কথা জানলো কি করে? না, আসলে ওরা খুব গর্ব করে বলেছিল যে ওদের দেশের বিজ্ঞান নাকি খুব উন্নত, তাই ওদের শুধু চমকে দেওয়ার জন্যে আমি মুখ ফসকে
বিজ্ঞানীর আবিষ্কারের কথাটা বলেছিলাম, কিন্তু ওরা যে এমন একটা বাজে কাজ করবে এটা আমি বুঝতে পারিনি মহারাজ, বুঝতে পারিনি। সত্যি বলছো? সত্যি মহারাজ। নকল কান্নাকাটি করে পার পেয়ে যেতে চাইছে, হ্যাঁ? ঠিক আছে, পেয়ে যাক পার, তবে ওকে এমন আসল কান্না কাঁদাবো না, বুঝবে তখন মজা। ঠিক আছে, অসাবধানে ভুল যখন করেই ফেলেছ তখন কোনো শাস্তি তোমায় আমি দিচ্ছি না। তবে মন্ত্রী, ভবিষ্যতে কিন্তু আর এরকম ভুল করো না। আর সাহেবরাও কিন্তু রেহাই পাবে না, ওদের 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করছি। যাও যাও, এদের কারাগারে নিয়ে যাও। ট্রেটার মন্ত্রী, আমরা তোমাকে ছাড়িব না। উই উইল সি ইউ। কিরে, কেমন খাচ্ছিস সব? ভালো ভালো ভালো, খুব ভালো গো দাদু, যাকে বলে একেবারে পেট পুরে। গোপাল দাদা, মহারাজ একবার তোমাকে রাজবাড়িতে ডেকেছেন গো। ঠিক আছে, চলো তোরা খা, আর কিছু লাগলে ভোলা দাদুর কাছ থেকে চেয়ে নিস। ভোলা, আমি রাজবাড়ির থেকে ফেরার পথে পয়সা দিয়ে যাব। ঠিক আছে, তুমি যাও। মহারাজ, হঠাৎ খবর পাঠিয়ে আমাদের এখানে ডেকে আনার কারণ? আরে বাবা, বলবো বলবো, শুধু গোপালকে আসতে দাও। আমি এসে গেছি মহারাজ। এই তো, এই তো, গোপাল যখন এসে গেছে তখন বলেই ফেলি। আসলে ওই সাহেবরা তো আমাকে কেক খেতে যাওয়ার নেমন্তন্ন করেছিল, কিন্তু চুরির মতো দুষ্কর্মের দায়ে সাহেবরা তো এখন আমারই কারাগারে বন্দী। সে অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে মহারাজ। কিন্তু আমার মনটা যে বড্ড বিলাতি কেক করতে শুরু করে দিয়েছে। আর শুনেছি বিলাতি কেক খেতে নাকি ভারী সুস্বাদু। তাহলে চলো বড় কোনো শহরে গিয়ে সকলে মিলে বিলাতি কেক খেয়ে আসি। কিন্তু শহর কি এখানে নাকি? সে তো প্রায় 200 মাইল দূরে। আহা, তার জন্য এত চিন্তা করছো কেন? আমাদের বিজ্ঞানীর তৈরি করা আকাশ জানাচ্ছে না, তাতে চড়বো আর হুশ করে শহরে পৌঁছে যাব। এই বিজ্ঞানী, যেতে পারবো না? অবশ্যই পারবেন মহারাজ, শুধু কারা কারা যাবেন আর কবে যাবেন বলুন। তাহলে বলো কারা কারা বিলাতি কেক খেতে শহরে যাবে? সব থেকে আগে মন্ত্রী মশাইয়ের নামটা লিখে নিন মহারাজ। বিলাতি কেকের নাম শুনলেই ওনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দেয় যে। দেখেছেন মহারাজ, গোপাল আবার কেমন টিটকারি কাটতে শুরু করে দিয়েছে। আহা, রেগে যাচ্ছ কেন মন্ত্রী? তুমি যাবে, অবশ্যই যাবে। তা আর কে কে যাবে বলো? আমি যাব মহারাজ। আমিও যাব। আমিও যাব। ঠিক আছে, চলো সকলে মিলে একটু বিলাতি কেক খেয়ে হইচই করে আসা যাক। কবে যেতে চান মহারাজ? তবে কালই চলো। সকলে নিজের আসনে বসুন, আর যান শুরুর মুহূর্তে একটু ঝাঁকুনি লাগবে, তাই আসনের হাতলটাকে শক্ত করে চেপে ধরে থাকবেন। এই বিজ্ঞানী যা বললো সকলে কিন্তু তাই করো। হ্যাঁ, প্রথমটা হবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, বাহ 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 বাহ, আমরা কেমন মাটি ছাড়িয়ে মেঘের ওপর দিয়ে উড়ে চলেছি। সত্যি সত্যি বিজ্ঞানী, ধন্য ধন্য তুমি, আর ধন্য তোমার আবিষ্কার। আমরা এখন শহরের এলাকার মধ্যে চলে এসেছি। এই তো উঠলাম, এরই মধ্যে শহর এসে গেল। মহারাজ, এই হলো আকাশযান, বাতাসের বেগে ছোটে। আমরা এখন নামবো, তাই তাই সকলে আবার ওই সামনের হাতল শক্ত করে চেপে ধরে থাকুন। সকলে এবার এক এক করে বেরিয়ে আসুন, আসুন আসুন। কিন্তু একটা মাঠ, এখানে বিলাতি কেকের দোকান কোথায়? চলুন খুঁজে দেখি, কোথাও না কোথাও তো খুঁজে পাবোই।
ওই দেখুন মহারাজ, বিলাতি কেকের দোকান। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। কত সহজে পেয়ে গেলাম। এই চলো 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 তাহলে কেক খেয়ে আসা যাক। ওহে দোকানদার, তোমার দোকানের সব থেকে ভালো কেক আমাদের প্রত্যেককে 4টে করে দাও দেখি। এক্ষুনি দিচ্ছি বাবু। হুম, হুম, হুম। বাহ বাহ বাহ, বড় ভালো। এই না হলে বিলাতি কেক। সত্যি মহারাজ, মুখে দিলাম আর মিলিয়ে গেল। কেক তো ভালোই খাওয়ালে। তার দাম কত? আগে আসল বিলাতি কেক তো, তাই দাম একটু বেশি। ওই মানে সর্বসাকুল্যে 10 টাকা। তোমার কেক খেয়ে এত খুশি হয়েছি যে 10 টাকার পরিবর্তে আমি তোমাকে 2টি সোনার মোহর দেব। 10 টাকার বদলে 2টো সোনার মোহর? এ তো আমার স্বপ্নেরও অতীত। তা হাতে তো এখনো কিছু সময় আছে। চলো চলো, শহরের আশপাশটা একটু দেখে আসি। আমি কোনোদিন শহর দেখিনি। চলুন মহারাজ, শহরটা দেখে আসা যাক। আমার আমার পা ব্যথা করছে, তাই আপনারা যান, আমি এই দোকানে একটু বসি। এখানে এসেও মন্ত্রী আবার কোনো বদমতলব আঁটতে শুরু করে দিল না তো? একবার দেখে আসি। মহারাজ, আমি চট করে একটু আসছি। পায়ে ব্যথা বলে মন্ত্রী এলো না তো তুমি আবার কোথায় যাচ্ছ? আগে প্রকৃতির চাপ মহারাজ। যাও, তবে আমরা কিন্তু এখানে আর আধ ঘন্টা মতন থাকবো। সময় মতো আকাশযানে চলে এসো। ঠিক আছে মহারাজ। শোনো, আমাদের মহারাজ তোমাকে 2টি সোনার মোহর দিয়ে গেছেন। একটা তুমি রাখবে, অন্য মোহরটার বদলে যতগুলো বিলাতি কেক হবে সবগুলো একটা বাক্সে ভরে এক্ষুনি আমাদের আকাশযানে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের মহারাজ তো এসব কিছু বলে গেলে না। মহারাজ ব্যস্ত মানুষ, তাই হয়তো বলতে ভুলে গেছে। আমি তার মন্ত্রী, তাই আমি যেরকম বলছি সেই রকমই করতে হবে তোমার। আমি এখন চললাম, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। রাজাটা ভালো, কিন্তু মন্ত্রীটা দেখছি খুবই কঞ্জুস। আপনি আবার ফিরে এলেন যে, কিছু বলবেন? এবার তাহলে আমরা আকাশে উড়বো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই 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 বাক্সটা রাখুন। কি আছে এই বাক্সে? আগে নিজের গ্যাঁটের কড়ি খরচ করে কেক কিনেছি, একেই বলে বুদ্ধির জোরে করে খাওয়ায়। মন্ত্রী, কাউকে কিছু না জানিয়ে বিলাতি কেক তো কিনলে, তা কি কি কেক কিনলে সেটা একবার দেখতে পারি কি? কেন পারবেন না মহারাজ? এই দেখুন। কি মন্ত্রী, এ তো ছোট ছোট পাটকেল আর বাতিল কাগজে ভর্তি। হ্যাঁ, আমার কাছ থেকে একটা গোটা মোহর নিয়ে হতচ্ছাড়া দোকানদার আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই?
আপনি কোনো মোহরই দেননি। মহারাজ যে 2টি মোহর দিয়েছিলেন, আপনি ওই দোকানদারকে চাপ দিয়ে তার একটার বদলে কেক দাবি করেছিলেন। কি বলছো কি গোপাল? এ তো খোদার উপর খোদকারি। ঠিকই বলেছেন, খোদার উপর খোদকারি, আর তার উপর আসল কারিগরিটা তো আমি করেছি মহারাজ। মানে পায়ের ব্যথার অছিলায় মন্ত্রী মশাই তো দোকানে থেকে গেলেন, তাই আমার মনের মধ্যে কেমন একটা সন্দেহ হলো। আমিও তাই প্রকৃতির বেগের বাহানায় ওই দোকানে গিয়ে আড়াল থেকে মন্ত্রী মশাইয়ের সব কথা শুনে নিলাম। তারপর মন্ত্রী মশাই দোকানদারকে 1 মোহরের পরিবর্তে বাক্স ভর্তি কেক দিতে বললেন, আর মন্ত্রী মশাই চলে যেতে আমিও দোকানে ঢুকে বাক্স ভর্তি কাগজ আর ছোট ছোট পাটকেল দিতে বললাম। গোপাল, কোন রকম গলাবাজি করবে না মন্ত্রী। তোমার মতো চোরকে না শিক্ষা দিতে গোপাল একেবারে ঠিক কাজ করেছে। আমি কিন্তু আরেকটু কাজ করেছি মহারাজ। ওই 1 মোহরের পরিবর্তে আমি ওকে 1 বাক্স টাটকা বিলাতি কেক পাঠিয়ে দিতে বলেছি। কাল সকালের মধ্যেই ঘোড়ার গাড়ি করে ওই কেক কৃষ্ণনগরে চলে আসবে। সকলে মিলে ভাগ করে খাবো। এটাই হলো আমার কারিগরি। এই না হলে গোপাল। আমিও 2-1টা পাবো তো গোপাল? পাবেন বই কি, এই তো আপনার কেক। হ্যাঁ হ্যাঁ, এই হলো তোমার কেক। গেঁটের কড়ি খরচ করে যখন কিনেছো, তখন সবটাই খেতে হবে তোমায়। এইসব অখাদ্য কুখাদ্য খেলে আমি যে মরে যাব মহারাজ। কি ব্যাপার সভাসদগণ, কদিন পরেই তো আবার সেই ইংরেজি নববর্ষ চলে আসছে। তা তোমাদের কার কার কি কি পরিকল্পনা? মহারাজ, আমি নতুন বছরের প্রথম দিন এবার নতুন একটা জিনিস আবিষ্কার করতে চলেছি। ও, তা কি আবিষ্কার শুনি? মহারাজ, আমি একটা এমন তরল আবিষ্কার করতে চলেছি যেটা প্রয়োগ করলে একটা বীজ খুব সহজেই পূর্ণ চারা গাছে মুহূর্তের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে। ওরে বাবা, এ তো অভূতপূর্ব আবিষ্কার করতে চলেছো। পরীক্ষা সফল হয়েছে, এখন শুধু প্রয়োগ করে দেখানো বাকি। আমরা সবাই অপেক্ষায় থাকবো বিজ্ঞানী, তুমি এগিয়ে যাও। আচ্ছা মন্ত্রী, তুমি এত চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলো, নতুন বছরে তুমি কি করতে চাও? মহারাজ, আমি নতুন বছরে কৃষ্ণনগরে থাকবো না। হ্যাঁ, সে কি? হ্যাঁ মহারাজ, এবার ইংরাজি নববর্ষের প্রথম দিনে আমি থাকবো না। আমি শ্বশুর বাড়ি যাব। প্রত্যেক বছর তো রাজবাড়িতেই কাটালাম, এবার না হয় একটু আলাদা রকম কাটালাম মহারাজ। ঠিক আছে, তবে তুমি যদি অন্তত বছরের প্রথম দিনটাতেও থাকতে, তাহলে ভালো লাগতো। মানে সবাই মিলে হই হুল্লোড় করতাম। আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনি যখন এত করে বলছেন, তাহলে আমি আজকেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। ঠিক ইংরাজি নববর্ষের প্রথম দিনে রাজসভায় পদার্পণ করব। বেশ, তাহলে তাই এসো। বাবা, এবার তোমরা সবাই দেখবে আমার খেল। কে কে তুমি আমার কাপড়গুলোকে এই পুটুলির মধ্যে ঢোকাচ্ছ কেন? কারণ আজকে থেকে আগামী 1 সপ্তাহ তুমি তোমার বাপের বাড়িতে থাকবে, আর সেই জন্যে তোমার কাপড় গুছিয়ে দিচ্ছি। কে বলা নেই কওয়া নেই, আমি হঠাৎ বাপের বাড়ি যাব কেন? শোনো, সামনে নতুন বছর আসছে, আমার প্রাপ্তিযোগ হবে। যাও যাও, কথা না বাড়িয়ে বাপের বাড়ি যাও। বাড়ির বাইরে গরুর গাড়ি বলাই আছে। চলো, আমি তোমাকে রাজ্যের শেষ প্রান্ত অবধি ছেড়ে দিয়ে আসি। তাড়াতাড়ি চলো। ও বাবা রে, বাড়িতে চাল বাড়ন তো, হাঁড়িতে জল ফুটছে, আর এদিকে মানুষটা এখনো বাজার থেকে চাল নিয়ে এলো না। আরে বাবা, এসে গেছি। এই তো আমি এসে গেছি। এই তো এতক্ষণে তোমার আসার সময় হলো। কি করব বলো, আজকাল সন্ধেবেলাও হাটে বাজারে ভিড়। উফ, নাও তাড়াতাড়ি ভাতটা বসিয়ে ফেলো দেখি। যত সব। গেলে ফটফট,
দান করো ঝটপট, ওম গিলি গিলি ফটফট, দান করো ঝটপট, ওম গিলি গিলি ফটফট, দান করো ঝটপট, ওম গিলি গিলি। কে উঁটির বাবা যাচ্ছিস নাকি? আপনি আমাকে ডাকলেন সাধু বাবা? হ্যাঁ রে খ্যাপা, ডাকলাম। আপনি কে সাধু বাবা? আপনি আমাকে কি করে চিনলেন? এর আগে তো আপনাকে এই তল্লাটে কোনোদিন দেখিনি। আমি ত্রিকালজ্ঞ সাধু ঝটপট বাবা। আমার আদি নিবাস হিমালয়। আমি সবাইকে চিনি, এই রাজ্যের সবাইকে। তা তুই কি বাজারে যাচ্ছিস? হ্যাঁ বাবা, বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই আসার সময় এই বটতলা দিয়েই ফিরিস। আর আমার জন্যে বাজার থেকে একটা প্রমাণ মাপের আলু নিয়ে আসিস। তারপর আমি তোকে একটা জাদু দেখাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, নিয়ে আসবো। আদেশ করুন বাবা। যা উঁকিদের বাড়ির পিছনে পূর্ব দিকে চুপি চুপি দুটো আলু ফেলে রেখে আয়। আচ্ছা বাবা। তাড়াতাড়ি, গিলি গিলি ফটফট, কাজ হবে ঝটপট। বাবা, আপনার জন্য আলু নিয়ে এসেছি। বাহ, এই তো আমার লক্ষ্মী ছেলে। দে এবার আমাকে এই আলুটা দে। গিলি গিলি হকাশ ফকাশ, চটপট ঝটপট। যা, তুই তোর বাড়ির পিছনে গিয়ে পূর্ব দিকে একটু মাটি খুলে দেখ, দুটো আলু পাবি। এ কি বলছেন বাবা? এ কি করে সম্ভব? আরে গিয়ে দেখ না, তোর ঠিক বাড়ির পিছনেই পাবি। এ কি পুটির বাবা, তুমি এই অসময়ে বাড়ির পেছনে খোঁড়াখুড়ি করছো কেন? এ কি কি করে সম্ভব? আশ্চর্য, অলৌকিক, অবিশ্বাস্য। এই মনেছে, আরে তুমি পাগল হয়ে গেলে নাকি? এবার মনে হচ্ছে তাই হয়ে যাব। বটতলার ঝটপট বাবাকে আমি একটা আলু দিয়েছিলাম, আর তার বদলে আমি আমার বাড়ির পেছন থেকে দুটো আলু পেলাম। বটতলার ঝটপট বাবা, সে আবার কোন ভেগধারী? আরে বাবা, ভেগধারী নয়, ভগবান, ঝটপট বাবা ভগবান। আমাকে তাহলে ব্যাপারটা একটু সময় করে দেখতে হচ্ছে। বাবা, বাবা আপনি ভগবান। বাবা আপনি মহান। কি রে, দুটো আলু খুঁজে পেয়েছিস তো? হ্যাঁ বাবা পেয়েছি। তুই যা, এবার রাজ্যে সবাইকে বলে দে আমার কাছে আসতে। আমাকে সবাই যে যা ভিক্ষা দেবে আমি সবার সব কিছু দ্বিগুণ করে দেব, সবার কষ্ট দূর করে দেব। নতুন বছরের সকালে তোদের কৃষ্ণনগরে এক নবজাগরণ হবে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। বলুন গুরুদেব। আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছে। তুই অন্য দোকান থেকে 10টা রসগোল্লা কিনে ভোলার দোকানের পিছনের দিকে একটা হাঁড়িতে করে পুঁতে রেখে আয়। আচ্ছা বাবা। এ বাবা, আমি একটু আগেই শুনলাম আপনার কি অসীম অসীম ক্ষমতা বাবা। আপনি আমার সবকিছু দ্বিগুণ করে দিন বাবা। গিলি গিলি ঝটপট, আমি দেখতে পাচ্ছি তুই খুব পুণ্যবতী। শোন, আগামী ইংরাজি নববর্ষের প্রাককালে আমার জন্যে ভালো কিছু ভিক্ষা নিয়ে আসবি। যত আনবি তার দ্বিগুণ তোকে ফেরত দেব। সত্যি বাবা? আচ্ছা মা, তোর স্বামীর নাম পেট মোটা গোপাল, তাই না? আমি এখানেই আছি। আর আপনি কে? লোকজনকে এখানে বসে বসে ঘোল খাওয়াচ্ছেন শুনলাম। ওগো, তুমি এসব বলো না, বাবা অসন্তুষ্ট হবে যে। আমি হিমালয়ের সাধু ঝটপট বাবা। আর গোপাল, আমি বুঝতে পারছি যে তোর বিশ্বাস হচ্ছে না পুরো ব্যাপারটা। তাই আমি তোকে তোর চোখের সামনেই আমি প্রমাণ দেব। যা, এই রাজ্যের সেরা ময়রা ভোলার কাছ থেকে আমার জন্যে 5টা রসগোল্লা নিয়ে আয়। আমি এখানে বসে থেকে ভোলাকে 10টা রসগোল্লা ফেরত দেব। আচ্ছা তাই নাকি? তাহলে আমি এক্ষুনি ডেকে আনছি। ভোলা, তুমি এক্ষুনি আমার সাথে 5টা রসগোল্লা নিয়ে ছটপট বাবার কাছে চলো তো। উনি বলছেন তোমাকে দ্বিগুণ রসগোল্লা ফেরত দেবেন। হ্যাঁ, একটু আগে ওই পুটির বাবা এরকমই কিছু একটা বলছিল বটে।
চলো তো গিয়ে ব্যাপারটা একবার দেখে আসি। আর দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওই 5টা রসগোল্লা নিয়ে যাই। হ্যাঁ, এবার জমবে মজা। এই তো ভোলা নিয়ে এসেছে। দে ভোলা দে। সুদূর হিমালয় থেকে তোর দোকানের অনেক নাম শুনেছি, আজ প্রথমবার তোর দোকানে রসগোল্লা খেয়ে দেখবো। আহা, বেশ খেতে কোনো তুলনা হবে না। এবার তুই যা, তোর দোকানের পিছনে গিয়ে মাটি খুঁড়ে দেখ, এই 5টা রসগোল্লার দ্বিগুণ মানে 10টা রসগোল্লা ফেরত পাবি। এ কি সত্যি বাবা? যা গোপাল, তুইও ভোলার সাথে যা, তোদের মনের অন্ধকার দূর কর। সে তো করতেই হবে। চলো তো ভোলা, গিয়ে দেখি। এ কি করে সম্ভব? এই মরেছে, এটা দেখছি সত্যি 10টা রসগোল্লা। ভোলা, একটা রসগোল্লা খেয়ে দেখো তো। হ্যাঁ গো গোপাল দাদা, এটা সত্যিই রসগোল্লা, আর অন্যরকম স্বাদ। অদ্ভুত ব্যাপার, ব্যাপারটা আমাকে জানতেই হবে, জানতেই। এ কি, আপনি তো দেখছি সত্যি সত্যি একরকম জাদু দেখিয়ে দিলেন। এটা কি করে সম্ভব হলো? মনের অন্ধকার দূর হয়েছে তো। এসব কিছুই আমার গুরুদেবের আশীর্বাদ। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে তোরা যে যা আমাকে ভিক্ষা দিবি, আমি সব কিছুর দ্বিগুণ করে তোদের ইংরাজি নববর্ষের প্রথম দিন মানে 1 জানুয়ারি ফেরত দেব। তোরা আমাকে যত দিবি তত পাবি। যা যা দিবি সেটাই দ্বিগুণ করে দেব। জয় ঝটপট বাবা জয়, জয় ঝটপট বাবা জয়। হ্যাঁ বাবা, আমি দেব। আমার 2টো গরু আছে, সেগুলো দেব। বাবা আমি আপনাকে বেশ কিছু মোহর দেব, তাহলে সব দ্বিগুণ হয়ে যাবে। যা যা বাড়ি যা, আর সব নিয়ে আয়, আর আমার সামনে দে। যত দিবি তত পাবি। গেলে। তুমি এখন বাড়ি যাও, আমি রাজসভায় গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তারপর সিদ্ধান্ত নেবে তুমি সাধু বাবাকে কি ভিক্ষা দেবে আর কি নেবে। চলো এখন বাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। আজ একটু বেলা করেই রাজসভায় যাব, অনেক দেরি হয়ে গেল। আজকে তো দেখছি গোপাল এখনো এলো না। মহারাজ, আমি রাজসভায় আসার সময় একজনের মুখে শুনলাম সামনের ওই বটতলায় নাকি একজন ঝটপট বাবা এসেছেন, আর উনি সবার সব কিছু দ্বিগুণ করে দিচ্ছেন, ওই টাকা পয়সা সব। আমার মনে হয় গোপাল নিশ্চয়ই ওখানেই গেছে। হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। পুরো কৃষ্ণনগরের লোকজন ওই বটতলায় ভিড় করছে। ওই তো গোপাল চলে এসেছে। কি গোপাল, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না, এক ঝটপট বাবা এসেছে, ওনার অলৌকিক কাণ্ড দেখতে গেছিলাম। কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না উনি কিভাবে সব দ্বিগুণ করে দিচ্ছেন। আর এও বলছেন যে 31শে ডিসেম্বরের আগে যে যা কিছু ওনার কাছে দেবে সব উনি দ্বিগুণ করে দেবেন। এই তো অলৌকিক ব্যাপার। চলো তো রাজসভাসদগণ, আমরা সবাই গিয়ে দেখি। হ্যাঁ মহারাজ, চলুন। ওই তো মহারাজ আসছেন, এবার একটা বড় সড়ো দাও মারতে হবে। গন্ধ পাচ্ছি, এই রাজ্যের মহারাজ কৃষ্ণচন্দ্রের গন্ধ পাচ্ছি। এ কি বাবা, আপনি বুঝে গেছেন? আমি সব বুঝি, সব জানি। বল কৃষ্ণচন্দ্র, তোর কি জিনিস দ্বিগুণ করে দিতে হবে বল। বাবা, সামনে তো ইংরাজি নববর্ষ,
তাই আমি ভাবছিলাম রাজসভায় একটা আনন্দ উৎসবের আয়োজন করব, সেই জন্য বেশ ভালো খরচও হবে। তাই যদি আমার কিছু মোহর আপনি মন্ত্রবলে দ্বিগুণ করে দিতেন তাহলে বেশ ভালো হতো। নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো আমাকে করতেই হবে, নইলে আমি বড়লোক হব কিভাবে? মহারাজ, আপনি সবকিছু ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি বাবা আপনাকে 500 মোহর দেব, আপনি আমাকে যদি 1000 মোহর ফেরত দেন। দেব দেব, সব দেব, তবে বেশি বড় জিনিস তো, তাই আমার সময় লাগবে। তুই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটা দিয়ে যা, আর আমি তোকে নতুন বছরের নতুন সকালে দ্বিগুণ করে ফেরত দেব। আমিও দেব বাবা, আমি আমার গিন্নির কিছু গয়না দেব। বাবা, আমি কিছু কলম দেব, আপনি দ্বিগুণ করে দেবেন তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেব। তোরা সবাই ভালো ভালো দামি দামি জিনিসপত্র এনে আমার এই বটতলায় জড়ো করবি, আর 1 জানুয়ারি পেয়ে যাবি সবকিছু দ্বিগুণ। এই সুযোগ শুধুমাত্র সীমিত সময়ের জন্যে, কারণ তারপরেই আমি আবার অন্য কোনো দেশের অন্য কোনো রাজ্যে বিলীন হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজকেই সব পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বৎস। আর হ্যাঁ, আর একটা কথা, নববর্ষের আগের দিন সন্ধ্যে থেকে রাত অবধি আমার এই বটতলার 500 হাত গণ্ডির মধ্যে যেন কোনো মানুষের পদধূলি না পড়ে, সেটা তোকে খেয়াল রাখতে হবে। আচ্ছা বাবা, আপনি যেরকম বলবেন, শুধু আমার মোহর দ্বিগুণ হলেই হবে, আর আপনি যা বলবেন সব হয়ে যাবে। সেনাপতি, বলুন মহারাজ। তুমি এই ব্যাপারটা খেয়াল রাখবে যাতে কেউ এই বটতলার 500 হাত গণ্ডির মধ্যে 31শে ডিসেম্বর সন্ধে থেকে রাত অবধি কেউ না ঢোকে। যথাজ্ঞা মহারাজ। যা, এবার তোরা যে যার ঘরে ফিরে যা, আমি একটু ধ্যানে বসবো। কি গো, তখন থেকে তুমি এদিক ওদিক করছো কেন বলো তো? তোমার মাথা ঠিক আছে তো? আমার শুধু মাথা না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। শুধু মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে যে ওই ছটপট বাবাটা কি, এত রোগা একটা লোক এর আগে কোথায় দেখেছি? কি যা তা কথা বলছো? তুমি হিমালয়ের সিদ্ধ পুরুষ, জয় ঠাকুর জয় ঠাকুর, সব কিছু চোখের পলকের মধ্যে দ্বিগুণ করে দেয়। না না, এসব চোখের ধাঁধা, কোনো কারণ তো রয়েছেই। এখন মন্ত্রীও নেই যে আমি মন্ত্রীর ওপরে সন্দেহ করব। তাহলে কে ওই লোকটা? ইংরেজি নববর্ষের শেষ দিন সন্ধে থেকে কেন ওনার 500 হাতের মধ্যে লোকজনকে যেতে বারণ করলো? না, আমাকে কিছু একটা করতে হবেই। এই, তুমি এসব কি বলছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। শোনো গিন্নি, তুমি তোমার কোনো গয়না, বাড়ির কোনো কিছু ওনার ওখানে দ্বিগুণ করতে দেবে না। এ বাবা, কেন? আমি তো আমার বিয়েতে পাওয়া গয়নাগুলো দিয়ে এসেছি। উদ্ধার করেছো? দূর দূর, এই মানুষটাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না। আচ্ছা আমি আসছি, তুমি বাড়িতেই থাকো। শোন ন্যাপলা, গুলটে, ট্যাপা, পুটি, পুচকে, তোদের একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হলো নজরদারি। তোরা 31শে ডিসেম্বর সন্ধে থেকে ওই বটতলার সাধুটার উপরে নজর রাখবি, আর কোনো সন্দেহজনক কিছু হলে আমাকে জানাবি, ঠিক আছে? আচ্ছা দাদু, ঠিক আছে। সারা কৃষ্ণনগরের ধন সম্পদ এখন শুধু আমার। এবার শুধু আগে থেকে ঠিক করে রাখা মহাজনকে রাতে ডেকে পাঠাতে হবে, আর মোহর ছাড়া বাকি জিনিসপত্র বেচে মোহর নিতে হবে। তাহলে এই রাজ্যে আমার থেকে বেশি বড়লোক থাকবে না। বলুন বাবা। শোন, তুই ওই মহাজনকে জানিয়ে আসবি যে আজকে রাতে যেন বেশ অনেক গাড়ি নিয়ে আসে আর সব কিছু নিয়ে চলে যায়। আর দেখে যা মনে হচ্ছে মোটামুটি এই সব কিছু মিলিয়ে 10,000, হ্যাঁ, তাই ওনাকে 10,000 মোহর নিয়ে আসতে বলবি। আচ্ছা ঠিক আছে গুরুদেব। তাহলে ওই কথাই রইল, আপনি রাতের মধ্যে গাড়ি নিয়ে চলে আসবেন, কেমন?
আচ্ছা ঠিক আছে। এখন এই নাতি নাতনিগুলোই ভরসা আমার, নইলে আমার গিন্নির গয়না আর সারা রাজ্যের ধন সম্পত্তি ফর্সা হয়ে যাবে। এখনো তো কাউকেই আসতে দেখতে পেলাম না। দূর দূর শুধু মাঝে মাঝে কয়েকটা মশা এসে কামড়ে চলে যাচ্ছে। দেখ, ওই সাধুটা পায়চারি করছে গাছের সামনে। মনে হচ্ছে কারোর জন্য চিন্তা করছে বা অপেক্ষা করছে। ঠিক বলেছিস। ওই দেখ, কে যেন এসেছে। চল চল, একটু কাছে গিয়ে শুনি। ব্যাস, এবার সব মালপত্র গাড়িতে তুলে নাও। মন্ত্রী মশাই, তার মানে এটা সাধু বেশে ওই বদমাস মন্ত্রী। সব তুলতে ঘন্টা খানেক সময় লাগবে। এই নিন আপনার মূল্য, গুনতে থাকুন। চল চল, আর দেরি করা যাবে না। গোপাল দাদুকে গিয়ে ব্যাপারটা বলি। কি বলছিস রে? তাহলে তো এক্ষুনি প্রহরীদের নিয়ে যেতে হবে। তোরা মোটা দড়ি নিয়ে ওই বটতলায় আয়, আমি রাজবাড়ির প্রহরীদের ডেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা দাদু। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সকাল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। মালগুলো এখন অন্য রাজ্যে নিয়ে যাব, তারপর বিক্রি করব, তবে না আমার লাভ। লাভ লোকসানের হিসেব তো পরে হবে। বাচ্চারা, মন্ত্রীকে বেঁধে ফেলো। এই মরেছে, গোপাল কিভাবে এলো, আমাকে কিভাবে চিনলো? কি ভেবেছিলেন মন্ত্রী মশাই? আপনি চুপি চুপি কারচুপি করে সবার জিনিসপত্র বাগিয়ে নেবেন আর কেউ বুঝতে পারবে না? ন্যাপলা, ভোর হতে চললো বলে তুই রাজবাড়ি থেকে মহারাজকে ডেকে আন, আর গুলটে পুঁটি তোরা রাজ্যের যাকে যাকে পারিস ডেকে আন। আচ্ছা গোপাল দাদু। দূর দূর দূর, আপনার জন্য আমার কত লোকসান হয়ে গেল। আপনি আমার 10,000 মোহর ফেরত দিন। এই এই, তোরা সবাই জিনিসপত্র নিচে নামা, আমাদের ফিরে যেতে হবে। নামা নামা নামা। ও গোপাল, লক্ষ্মীটি লক্ষ্মীটি, তোমার পায়ে পড়ি, তুমি এই ব্যাপারে মহারাজকে বলো না। গোপালকে দেখেছেন, কিন্তু গোপালের ফাঁদ দেখেননি। টেরটা পাবেন আজ এক্ষুনি। এক্ষুনি ভোর হতে চললো বলে নতুন বছরে আপনার কপালে শাস্তি ছাড়া আর কিচ্ছু নেই। ছি 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 ছি, মন্ত্রী, তুমি সবাইকে এইভাবে ঠকাচ্ছিলে। আজকে আজকে আমি তোমাকে বছরের প্রথম দিনেই শুলে চড়াবো। ভুল হয়ে গেছে মহারাজ, আর কোনোদিন করব না। ভুল হয়ে গেছে। অনেক সহ্য করেছি, অনেক অনেক সহ্য করেছি। সবাইকে বোকা বানিয়ে তুমি লোকজনের সম্পত্তি মহাজনের হাতে বেচে দিচ্ছিলে। এই বাচ্চারা আমাকে সব বলেছে। ভাগ্যিস গোপাল বাচ্চাদেরকে তোমার উপর নজর রাখতে বলেছিল, নইলে তো সবার সর্বনাশ হয়ে যেত। বিশ্বাস করুন, আর করব না। আমাকে ক্ষমা করুন, আমাকে শুলে চড়াবেন না। আমি মরে গেলে আমার বউটা বিধবা হয়ে যাবে। তাহলে নতুন বছরের প্রথম দিনে আমি তোমাকে শাস্তি দেব না, শাস্তি দেবে আমাদের এই কৃষ্ণনগরের জনগণ। ওরা যা শাস্তি দেবে তোমাকে কিন্তু তা মাথা পেতে নিতে হবে। জনগণ আক্রমণ! ওরে মানে মরে গেলাম। আজ তো রাজসভার ছুটির দিন, তবুও মহারাজ জরুরি ব্যাপার বলে ডেকে পাঠালেন কেন? কোনো বিপদ আপদ হলো না তো? দেখি গিয়ে। ভেতরে আসবো মহারাজ? আসবে বই কি, অবশ্যই আসবে। এইখানে বস। সে না হয় বসছি, কিন্তু এমন করে ডেকে পাঠাবার কারণ? কারণ আছে বই কি, গুরুতর কারণ আছে। কি কারণ মহারাজ? এলেই বুঝতে পারবে। রানী, শুনছো? গোপাল তো এসে গেছে। আসছে। এখন বুঝতে পেরেছো তো তোমায় ডেকে পাঠাবার কারণ? আম আস্বাদনের নিমন্ত্রণ। বাহ, খাসা ব্যাপার। তাহলে আর হাত গুটিয়ে না বসে থেকে শুরু করে দাও।
দেখি আমাকে হারাতে পারো কিনা। বাহ, বড় চমৎকার খেতে। আমার এক মামা মালদহে থাকেন, এবার সেখানে প্রচুর আম ফলেছে, তাই মামা এক গাড়ি আম পাঠিয়ে দিয়েছে। তা গোপাল, তুমি তো আম খেতে খুব ভালোবাসো। আরে সেই জন্যই তো তোমায় ডেকে পাঠানো। আপনাদের ভালোবাসা আর আন্তরিকতায় আমি ধন্য মহারাজ। নাও নাও নাও, আর কথা না বলে আম খাও। তোমরা তাহলে খাও, আমি রান্নাঘর থেকে আসছি। তবে লজ্জা করো না গোপাল, পুড়িয়ে গেলেই বলবে, আমি আরো আম পাঠিয়ে দেবো। নাও নাও খাও। এ কি মহারাজ, কোথায় গেল? কি গেল? আপনার ডান হাতের অনামিকার সেই বিশেষ আংটিটা, যেটা সেই সাধু বাবা দিয়েছিলেন। তাই তো, আংটিটা কোথায় গেল? খুলে রেখেছেন কি? না 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 না, ওই সাধু বাবা দেবার পর থেকে ওই আংটি আমি কখনো আঙুল থেকে খুলি না। তাহলে গেল কোথায়? এক্ষুনি আমায় খুঁজে দেখতে হবে। তুমি যাও গোপাল, আমি আসছি। মহারাজ কি অন্যমনস্ক হয়ে আংটিটা হারিয়ে ফেললেন? হারিয়ে ফেললে তো সমূহ বিপদ, কারণ সাধু বাবা বলেছিলেন। শোন কৃষ্ণচন্দ্র, এই আংটি তোকে সব রকমের বিপদ থেকে রক্ষা করবে, তবে হারিয়ে ফেললেই তোর রাজ্যে দুর্দিন ঘনিয়ে আসবে। আংটি হারিয়ে ফেলা আবার কোনো অশুভ লক্ষণ নয় তো? কোথায় গেল সেই আংটি? কোথায় যেতে পারে? এ কি মহারাজ, হাওয়া ছেড়ে উঠে এসে ঘরের মধ্যে আপনি কি খুঁজছেন? রানী, ও রানী, সাধু বাবার দেওয়া আমার সেই আংটিটা তো খুঁজে পাচ্ছি না। সে কি, খুঁজে পাচ্ছেন না মানে? কোথায় গেল? সেটাই তো বুঝে উঠতে পারছি না। আংটি হারানো তো ঘোর অমঙ্গল মহারাজ। ঠিক আছে, আপনি ছাড়ুন, আমি বরং খুঁজে দিচ্ছি। কিরে বেটা, আজ এত দেরি করলি কেন? এদিকে মহারাজের চান তো হয়ে গেল। কি করবো প্রহরী দাদা, ঘরে বউটার যে ঝুম জ্বর, সব দিকে সামলে আসতে তাই দেরি হয়ে গেল। যা যা যা, তাড়াতাড়ি গিয়ে মহারাজের চান ঘর পরিষ্কার করে দে। আর শোন, কাল যেন এইরকম দেরি না হয়। আর কখনো এমনকি হবে না গো প্রহরী দাদা। ঠিক আছে, যা। মহারাজ, আংটিটা কি খুঁজে পেলেন? না গোপাল, এখনো খুঁজে পাইনি। দেখো না গোপাল, তোমার মহারাজের কাণ্ড, এত ভুলো মন, কোথায় যে খুলে রেখেছে কিছুতেই মনে করতে পারছে না। এখন যদি খুঁজে না পায় তাহলে কি হবে বলো তো? সেই সাধু বাবার কাছে যেতে হবে। কিন্তু ওটা তো মন্ত্রপুত আংটি ছিল। আংটি হারিয়ে ফেলেছি শুনলে সাধু বাবা যদি রেগে যান। এখনই অত 7-5 কথা ভেবে মাথা খারাপ করবেন না তো। বাড়ির মধ্যে থেকে আবার কোথায় যাবে আংটিটা? খট করে কিসের শব্দ হলো না? আরে, এটা তো একটা আংটি, নিশ্চয়ই মহারাজের হবে। যাই দিয়ে আসছি। সারা ঘর তো তন্ন তন্ন করে খোঁজা হলো, তার মানে ঘরে নেই। প্রহরী, বলুন রানীমা। শোনো, মহারাজের একটা আংটি হারিয়ে গেছে। সকলকে নিয়ে সমস্ত রাজবাড়ি, বাগান সব খুঁজে দেখো, সব। যে খুঁজে আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। যাও। যথাজ্ঞা রানীমা। প্রহরী দাদা, মহারাজ কোথায়? কেন, মহারাজের খবর জেনে তোর কি হবে? খুব একটা দরকার ছিল। মহারাজের মন মেজাজ এখন খারাপ, তার আংটি হারিয়ে গেছে। দেখো কাণ্ড, আমি দেখেই বুঝেছিলাম ওটা মহারাজের। মানে? মহারাজদের চান ঘরে এই আংটিটা আমি খুঁজে পেয়েছি, এই দেখো। আরে আরে, তাই তো। আয় আয়, আমার সঙ্গে আয়। রানীমা। কি খবর প্রহরী, পেয়েছো? পেয়েছি, তবে আমি না, পেয়েছে রাজবাড়ির ঝাড়ুদার। পেয়েছে। জয় মা। তা কোথায় সে? ডাকো। দেখো রানী, এই সেই আংটি। ও গোপাল, তুমিও দেখো। আমি তাহলে এখন আসি মহারাজ। আরে যাবে কোথায়? তুমি জানো না
আজ তুমি আমার কত বড় উপকার করলে, এর জন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই। বলো বলো কি নেবে? নতুন বাড়ি, টাকা, চাষের জমি, পুকুর, এত কিছু? এছাড়াও যদি বিশেষ কোনো ইচ্ছে থাকে তোমার, সেটাও আমি পূরণ করব। আগে আমি গরিব মানুষ, এত কিছু নিয়ে আমি কি করব? করব মানে? আরে এত কিছু পেলে তোমার অবস্থা ফিরে যাবে। তাহলে আমাকে 2 দিন সময় দিন মহারাজ, একটু ভেবে দেখি কি চাইবো। বেশ, ঠিক আছে, তাই হবে। যাক বাবা, ধরে যেন প্রাণ এলো। তাহলে চলুন আমাদের অসমাপ্ত কাজটা সেরে ফেললি। অসমাপ্ত কাজ? ওই যে সুস্বাদু আম ভক্ষণ। ও সুস্বাদু আম ভক্ষণ, হ্যাঁ চলো 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 তাহলে চলো। আহা কি আনন্দ, কি আনন্দ! এখন আমি যা চাইবো তাই পাবো। নতুন বাড়ি, কাঁচা টাকা, চাষের জমি, পুকুর, আনন্দে প্রাণ ভরপুর। আরে রাজবাড়ির ঝাড়ুদার এমন দুহাত তুলে নাচতে নাচতে আসছে কেন? আরে এই বেটা, এই! প্রণাম হই মন্ত্রী মশাই, আজ আমার বড় আনন্দের দিন। তা সে তো তোর দুহাত তুলে নাচা দেখেই বুঝেছি, তা আনন্দটা হলো কিসে? আর বলবেন না মন্ত্রী মশাই, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। আরে আসল কথাটা কি বলবি? না বললে সেটাও বলে দে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ বলছি। জানেন, আজ আমাদের মহারাজের আংটি হারিয়ে গিয়েছিল। আংটি হারিয়ে গিয়েছিল? এক মন্ত্রী মশাই, আর বলবো কি, ওনার চান ঘর থেকে আমি সেটা কুড়িয়ে পাই। আর কি বলবো, সেটা পেয়ে মহারাজ খুশি হয়ে আমাকে কত কি দেবেন বললেন। নতুন বাড়ি, টাকা, চাষের জমি, পুকুর, মনের বাসনা। আর এসব শুনে আমি তো যাকে বলে একেবারে মেরে গেছি। সামান্য একটা আংটি খুঁজে যাবার জন্য এত কিছু। তা এসব নিয়েছিস? দেখো কথা, এত সব নিয়ে আমি যে কি করবো সেটাই তো মাথাতে এলো না। তাই মহারাজের কাছ থেকে 2 দিন সময় নিয়ে বাড়ি চলেছি। ঠান্ডা মাথায় ভেবে কিছু একটা ঠিক করব। ঠিক আছে, তুই যা। বুঝলে গোপাল, আংটিটা হারিয়ে যেতে যা দুশ্চিন্তায় পড়েছিলাম না। সেটাই তো স্বাভাবিক মহারাজ, সাধু বাবার মন্ত্রপুত আংটি বলে কথা। মহারাজ, এ কি শুনলাম আপনার সেই বিশেষ আংটিটা নাকি হারিয়ে গিয়েছিল, আবার ফিরেও এসেছে। দেখছেন না, তাই তো আমরা মনের সুখে আম খাচ্ছি। তুমি আম খাবে নাকি মন্ত্রী? খুব ভালো জাতের আম। না মহারাজ, কদিন ধরে পেটটা ভালো যাচ্ছে না। আপনার তো খাবার পেটটা ওইটুকু, ঠিক যেন ইঁদুরের মতো। তার আবার ভালো আবার মন্দ। মুখ সামনে কথা বলো গোপাল। মনে আছে একদিন শখ করে হাতির পিঠে চড়েছিলাম বলে তুমি ঠেস মেরে বলেছিলে হাতির পিঠে ইঁদুর চড়েছে? এ বাবা, সেই রসিকতা আপনি এখনো ভোলেননি দেখছি। রসিকতা হলে ভুলে যেতাম, কিন্তু আমি স্পষ্ট বুঝেছিলাম যে আমাকে অপমান করার জন্যই তুমি সর্বসমক্ষে কথাগুলো বলেছিলে। সে তো আপনিও আমাকে যখন তখন কত কিছু বলেন, যেমন টেকো, পেট মোটা, আরো কত কি। আমি কি সেগুলো মনে রেখেছি নাকি মন্ত্রী মশাই? তুমি তো আসলে ভাঁড়, আর ভাঁড়েদের গায়ের চামড়া একটু মোটা হয়, তাই মনে রাখুনি। কিন্তু আমি ভদ্রলোক, মানে অপমান জ্ঞান আমার টনটনে। মন্ত্রী, কি শুরু করলে বলো তো? গোপাল তো কথার কথা বলেছে, তা সেই নিয়ে তুমি আবার পায়ে পা তুলে ঝগড়া করতে শুরু করে দিলে কেন? বাহ মহারাজ, আপনি তো দেখছি গোপালের দিকেই ঝোল টেনে কথা বলছেন। ঠিক আছে, আমি আসছি। আই মন্ত্রী, শোনো শোনো, যা চলে গেল। মহারাজের কাছ থেকে আশকারা পেয়ে না, গোপাল দেখছি এমন মাথায় চড়ে গেছে যে লঘুগুরু জ্ঞানটা অবধি হারিয়ে ফেলেছে। দাঁড়াও, সুযোগ পেলে এমন ব্যবস্থা করব যে কেঁদে কুল পাবে না। কিন্তু কি করা যায়, হ্যাঁ, মাথায় এসে গেছে। তাহলে আর দেরি করা কেন, যাই একবার ওর বাড়ি যাই। কিরে, ভেবে কি কিছু স্থির করলি? না মন্ত্রী মশাই, এখনো কিছু ঠিক করতে পারিনি। কেন? একবার ভাবছি মহারাজ যা যা দেবেন বলেছেন সব নিয়ে নি, আবার ভাবছি সব কিছু নিতে চাইলে মহারাজ যদি আমার লোভী ভাবেন। শোন, তুই কি চাইবি সেটা আমি বলে দিচ্ছি। আপনি বলে দেবেন? তাহলে তো খুব ভালো হয়।
এ কি বলছেন মন্ত্রীমশাই? সে সব কিছু ছেড়ে আমি এটা চাইবো? হ্যাঁ, এটাই চাইবি। কিন্তু তাহলে আমার বাড়ি, জমি, টাকা, পুকুর? ও সব তোকে আমি দেব। দেখ না, কালই তোর বাড়িতে আমি ঘরামি পাঠিয়ে দেব। একদিনেই তোর এই ভাঙা বাড়ি কেমন সারিয়ে ঝাঁ চকচকে হয়ে যাবে দেখিস। তারপর টাকা, পুকুর, জমি তো আছেই। ও তাহলে ওইটাই চাইবো। হ্যাঁ, ওটাই চাইবি। দেখবি না কেমন মজা হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন ওইটাই চাইবো। এবার দেখবে গোপাল ভাঁড় তোমার কি হাল হয়। তাহলে ওই কথাই রইলো, কাল মহারাজের কাছে গিয়ে চেয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে। মহারাজ! আরে এসো এসো, বলো ভেবে কি ঠিক করলে? মহারাজ, আমার মনের মধ্যে একটা বাসনা আছে, এইটা যদি আপনি পূরণ করে দেন তাহলে আমার আর অন্য কিছুর দরকার নেই। বলো তাহলে কি তোমার বাসনা? আমার অনেক দিনের সাথ গোপাল ভাঁড়ের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘোরা। কি বললে? গোপাল ভাঁড়ের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘোরা। এ কি অসম্ভব কথা বলছো তুমি? দেখো, এটা কি করে সম্ভব? সম্ভব না হলে দেবেন না? আমি শুধু মনে মনে জানবো যে মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মনের বাসনা পূরণ করতে পারলেন না। ঠিক আছে মহারাজ, আমি চলি। এ তো ভীষণ দোটানায় পড়া গেল। লোকটার মনের বাসনা পূরণ করতে না পারলে ও হয়তো সারা কৃষ্ণনগরে আমার অক্ষমতার কথা রটিয়ে বেড়াবে। ওদিকে গোপালকেই বা আমি কথাটা বলবো কি করে? হায় ভগবান, এ কি পরীক্ষায় ফেললে! নিন, জল খাবারটা খেয়ে নিন মহারাজ। খাবো না রানী, খাবো না। আমার এখন কিছুই ভালো লাগছে না। কেন? যাকে আমি অত কিছু দেব বললাম সে সব কিছুই না চেয়ে এক অদ্ভুত বায়না করছে। কি? তার নাকি একটাই মনের বাসনা। কি বলবো, সে নাকি গোপালের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াতে চায়। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি রানী, তাই তো আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি, এখন গোপালই আমাদের একমাত্র ভরসা। কিন্তু এই কথাটা গোপালকে আমি বলবো কি করে বলো তো? ঠিক আছে ঠিক আছে, আপনি বলতে না পারলে আমি ওকে ডেকে বলবো। দেখবেন মহারাজ, গোপাল ঠিক একটা উপায় বের করবে। ঠিক দেখো তাহলে, আমার মাথায় তো আর কিছুই আসছে না। গোপাল দাদা, গোপাল দাদা। কি ব্যাপার রক্ষী? রানীমা এক্ষুনি তোমায় একবার ডাকছেন। রানীমা ডাকছেন? ঠিক আছে, চলো দেখি। সব কথা তো শুনলে গোপাল, এখন একমাত্র তুমি মহারাজকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারো। চিন্তা করবেন না রানীমা, বেটাকে পিঠে নিয়ে ঘুরতে আমি রাজি। এতে তোমার অপমান হবে না? দেখুন না ওর কি অবস্থা করি। আপনি মহারাজকে বলে দিন আর অন্য কিছু চিন্তা না করে ওর কথায় যেন রাজি হয়ে যান। তুমি আমাদের বাঁচালে গোপাল। এবার মোটকু গোপাল পড়েছে কলে। আহা, সেই দৃশ্যটা আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। মহারাজের পরম প্রিয় গোপাল ভাঁড় একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগরে ঘুরে বেড়াচ্ছে। আহা, লোকজন দেখছে আর মুখ টিপে হাসছে। ছেলেপুলের দল চটাপট হাততালি দিচ্ছে আর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে টেকো গোপালের। যা যা, এক্ষুনি একটা চোঙা নিয়ে বেরিয়ে পড়। চোঙা ফুঁকে সারা কৃষ্ণনগরের লোককে কাল সকালে রাজবাড়ির সামনে তামাশা দেখতে আসতে বল। আহা আহা, কি আনন্দ! শোনো নগরবাসী, কাল সকালে রাজবাড়ির সামনে থেকে এক ঘোর তামাশা হবে। চলে এসো সকলে আর বিনা খরচায় এই তামাশা দেখে যাও। শোনো শোনো শোনো, তোমাদের প্রিয় গোপাল একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াবে। শোনো শোনো শোনো। এসব কি বলছে রে?
গোপাল দাদু আবার কাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? সেটাই তো বুঝতে পারছি না রে। চল তাহলে গোপাল দাদুর বাড়ি, দাদুর কাছে জানতে হবে। তাই চল। দাদু, রাস্তায় চোঙা ফুঁকে এসব কি বলছে? তুমি নাকি কাল কাউকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে তামাশা দেখাবে? ও মা, এসব আবার বলছে নাকি? তাহলে চলে আয় কাল, দেখবি এক জব্বর তামাশা। তুমি তাহলে সত্যি একজনকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? না না, সেটা খুব খারাপ দেখতে লাগবে। আরে এখনই এত উতলা হচ্ছিস কেন? দেখ না কাল কি হয়। কি হবে মানে? ওরে বাবা, তোদের প্রশ্নের জ্বালায় তো দেখছি মাথা খারাপ হয়ে যাবে রে আমার। যা বাবারা, এখন তোরা যা। তবে হ্যাঁ, কাল সকালে রাজবাড়ির সামনে আসতে কিন্তু ভুলিস না। আর যাকে পারবি তাকেই নিয়ে আসবি, ঠিক আছে? কি জানি বাবা, তোমার মনে কি আছে? আসুন আসুন আসুন, যে যেখানে আছেন আসুন, হেঁটে আসুন, দৌড়ে আসুন, পড়ে গেলে গড়িয়ে গড়িয়ে কিংবা আমার গড়ি দিয়ে আসুন, তবু আসুন আর এসে সকালের শ্রেষ্ঠ তামাশা দেখে চোখ সার্থক করুন। আসুন আসুন আসুন। ও মা, এ কি কাণ্ড! গোপালের মাথা কি হলো লন্ড ভন্ড? না হলে কি কেউ যে একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াতে রাজি হয়? আসলে গোপাল যা করছে তার সবটাই আমার মুখ বাঁচাতে। মহারাজ, আমি এসে গেছি, তাহলে এবার আমার মনোবাসনা পূরণের ব্যবস্থা করুন। আরে বেটা, তোর আবার মনোবাসনা পূরণ হবে কি রে? তুই তো আমার দাবার ঘুঁটি। আসল মনোবাসনা তো পূরণ হবে আমার। আহা আহা, আজ আমার কি আনন্দের দিন। মহারাজ, এবার আমি গোপাল ভাঁড়ের পিঠে চড়তে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। গোপাল, আমি প্রস্তুত মহারাজ। আয় ভাই, এবার আমার পিঠে ওঠ। সারা কৃষ্ণনগর তোকে পিঠে করে ঘুরে বেড়াই। হায় ভগবান, এই দৃশ্য আমি সহ্য করব কি করে? আরে আরে, এই বেটা, এ কি করছিস? আমার গলা জড়িয়ে ধরছিস কেন? দেখি, দুহাত দিয়ে গলা জড়িয়ে না ধরলে আমি তোমার পিঠে চড়ে ঘুরে বেড়াবো কি করে? উল্টে পড়ে যাবো না? সে তুই হড়কে পড়ে যা কিংবা গোল্লায় যা, তাতে আমার কি? আমি তোকে আমার গলা জড়িয়ে ধরতে দেব না। কেন গলা জড়িয়ে ধরতে দেবে না কেন? কারণ মহারাজের কাছে ও শুধু আমার পিঠে চড়বে বলেছিল, একবার তো বলেনি যে আমার গলা জড়িয়ে ধরবে। তাই পিঠে নিলেও কখনো গলা জড়াতে দেব না। ঠিক আছে ঠিক আছে, তবুও ও তোমার পিঠে চড়বে। এই বেটা, গলা জড়িয়ে না ধরেই পিঠে ঝুলে পড়। আপনি থামুন তো মশাই, আপনার জন্যই তো আজ আমার এই হাল। মানে? বিশ্বাস করুন মহারাজ, আমার বাড়ি গিয়ে মন্ত্রী মশাই আমার কানে এই মন্ত্র দিয়েছিলেন। মন্ত্রী মশাই? এই সেরেছে, এ তো হাতে হাঁড়ি ভেঙে দিচ্ছে। এখন কি হবে? তখন কত বড় বড় কথা, আমাকে জমি দেবেন, টাকা দেবেন, একদিনের মধ্যে ঘর সারিয়ে দেবেন, কিন্তু 2 দিন কেটে গেছে, এখনো ঘর আমি দেখা নেই। মন্ত্রী, এখানেও তুমি কলকাঠি নেড়েছো? মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। ওই বেটা ও মিথ্যে কথা বলছে। আমি এসবের কিচ্ছু জানতাম না। মানে ও যে গোপালের পিঠে চড়তে চায় সেটাই আমি জানতাম না। তাহলে আপনার বটা কাল থেকে সারা রাজ্যে চোঙা ফুঁকে বেড়ালো কেন? সে আমি কি করে বলবো? তুমি আর একটা কথাও বলবে না। যা বলার আমি বলবো। এই জঘন্য কাজের জন্য তোমার শাস্তি হলো। শাস্তির কথাটা না হয় আমি বলি মহারাজ। বলো। মন্ত্রী মশাই আমাকে পিঠে করে সারা কৃষ্ণনগরে ঘুরে বেড়াবেন। আর আগেই বলে রাখছি, উনি আমার খুব বন্ধু তো, তাই কিন্তু 2 হাত দিয়ে ওনার গলা জড়িয়ে রাখবো। আসুন মন্ত্রী মশাই, এবার আপনার পিঠে চড়ি। ছেলে বুড়ো আজ সকলে এখানে তামাশা দেখতে এসেছে, এবার দেখো তামাশা। বুঝলে মন্ত্রী মশাই, আমাদের দাদুকে জব্দ করা অত সোজা না। তাহলে যাত্রা শুরু হলো। ওরে বাবা, পিঠের হাতটা কিরকম মরমর করে উঠলো। ও গোপাল ভাই, গোপাল ভাই, ছেড়ে দাও না। তোমাকে পিঠে বয়ে বেড়ানো কি আর আমার কর্ম? সেটা কি করে হয় মন্ত্রী মশাই? এত লোক কষ্ট করে তামাশা দেখতে এসেছে, তামাশা না দেখেই ফিরে যাবে? তা কি হয়? এমন করে আমার গলা জড়িয়ে ধরলে কেন গোপাল? আমি যে আপনাকে খুব ভালোবাসি মন্ত্রী মশাই।
আরে দম বন্ধ হয়ে যাবে যে। ওরে বাবা, ওরে হাঁপ ধরে যায় যে। যত কথা বলবেন তত হাঁপিয়ে পড়বেন, তার চাইতে চলুন চলুন। সারা কৃষ্ণনগর তো আর কম পথ নয়। ওরে বাবা, ও বাবা, ও মা, ওরে বাবা রে। সত্যি এ এক তামাশা বটে, এ যেন ইঁদুরের পিঠে হাতি চলেছে। ইঁদুরে